আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ইনভেন্টরি। সো আমরা গত ক্লাসে ইনভেন্টরির যে জার্নালগুলো লাগবে, পিরিয়ডিক, পারপেচুয়াল, দুই মেথডের জার্নালই আমরা দেখছিলাম। আজকে সেই রিলেটেড আমরা একটা ম্যাথ করি, চলো দেখি কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি 12 ইউনিট দেওয়া আছে, 48 পার ইউনিট আর কি। পিইউ মানে হচ্ছে পার ইউনিট, ক্লিয়ার। এরপরে 5 তারিখে দেওয়া আছে পারচেস 15 ইউনিট, 49 টাকা পার ইউনিট। এরপরে হচ্ছে 10 তারিখে দেওয়া আছে সোল্ড 9 ইউনিটস, অর্থাৎ 9 ইউনিট বিক্রয় করছে, পার ইউনিট হলো 100 টাকা করে। এরপরে 12 তারিখে হচ্ছে 7 ইউনিট সোল্ড করছে, আবার 108 টাকা পার ইউনিট। এরপরে 20 তারিখে আবার পারচেস করছে 20 ইউনিট, 50 টাকা পার ইউনিট। এরপরে 22 তারিখে আবার পারচেস করছে 5 ইউনিট, 51 টাকা হচ্ছে পার ইউনিট। এরপরে 30 তারিখে আবার সোল্ড করছে, বিক্রি করছে 20 ইউনিট, কত টাকা দামে? 110 টাকা দামে পার ইউনিট। এখনও সেখানে বলছে ডিউরিং দ্য মান্থ অল ট্রানজ্যাকশন অন ক্রেডিট, অর্থাৎ এই যে মান্থের মধ্যে যত ঘটনাগুলো হয়েছে ক্রয় বিক্রয় সবগুলো হচ্ছে অন ক্রেডিট বা বাকিতে। কি বাকিতে হয়েছে, ধারে হয়েছে, অর্থাৎ অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, বাকিতে হয়েছে। তার মানে আমাদের এই লেনদেনগুলো হচ্ছে বাকিতে হয়েছে। ওকে, এরপরে দেখো রিকোয়ারমেন্টে কী চাইছে। রিকোয়ারমেন্ট একে চাইছে ইউজিং পিফো মেথড কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ পিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে আমাদের 1 নম্বরে। 2 নম্বরে বলছে ইউজিং পিফো মেথড জার্নাল এন্ট্রি ফর জানুয়ারি, অর্থাৎ পিফো মেথড ইউজ করে আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলছে জানুয়ারি মাসের। এগুলো কিন্তু সব জানুয়ারি মাসের ট্রানজ্যাকশান। ওকে, চলো তাহলে আমাদের 1 নম্বরে কী বলছে, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলছে। এখন আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য আমরা কী বলছিলাম, যে বেসিক ক্লাসে আমরা বলছিলাম যখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে বলবে তখন আমাদের পার্চেজ স্টেটমেন্ট লাগবে। কী লাগবে? পার্চেজ স্টেটমেন্ট লাগবে। যদি গ্রস প্রফিট নির্ণয় করতে বলে তাহলে সেলস স্টেটমেন্ট লাগবে। তাহলে এখন আমাদের এখানে চাইছে কস্ট অফ গুডস সোল্ড, আমাদের এখন লাগবে কি? পার্চেজ স্টেটমেন্ট। পার্চেজ স্টেটমেন্ট মানে কি? সকল ক্রয়গুলো এখানে আসবে, সকল ক্রয়গুলোর যোগফল হচ্ছে পার্চেজ স্টেটমেন্ট। যেমন দেখো এখানে কয়টা ক্রয় আছে, 5 তারিখে একটা ক্রয় আছে, এরপরে 20 তারিখে আরেকটা ক্রয় আছে, এরপরে 22 তারিখে আরেকটা ক্রয় আছে। আর কি কোনো ক্রয় আছে? নাই। সো এই 3টা ক্রয় হলো আমাদের পার্চেজ স্টেটমেন্ট। সাপোজ এখানে যদি রিটার্ন থাকতো, ক্রয় ফেরত থাকতো, তাহলে আমরা কি করতাম? ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিতাম, ক্লিয়ার। তাহলে দেখো ওয়ার্কিংস পার্চেজ স্টেটমেন্ট, ডেট, ডিটেলস, ইউনিট, রেট, টাকা। তাহলে 5 তারিখে আমাদের কত আছে? পার্চেজ 15 ইউনিট, 49 টাকা। তো ইউনিট হচ্ছে 15 আর রেট হচ্ছে 49 টাকা, দুইটা গুণ করলে 735 টাকা। এরপরে 20 তারিখে আবার পার্চেজ 20 ইউনিট, 50 টাকা পার ইউনিট। তাহলে 20 ইউনিট, এই যে ইউনিট 20, এরপরে পার ইউনিট 50 টাকা, 1000 টাকা। এরপরে আবার 22 তারিখে পার্চেস করছে 5 ইউনিট, 51 টাকা দামে। তাহলে 5 ইউনিট হচ্ছে, এই যে 5 ইউনিট, 22 তারিখ পার্চেস 5 ইউনিট, এরপরে রেট হচ্ছে 51 টাকা, গুণ করলে 255 টাকা আসে। তাহলে আমাদের পার্চেস স্টেটমেন্টের টোটাল পার্চেস ইউনিট কত? 40 ইউনিট, আর টোটাল টাকা কত? 1990 টাকা। তাহলে আমাদের পার্চেস স্টেটমেন্টে ডান। ওকে, এখন আমাদের স্টোর লেজার তৈরি করতে হবে। স্টোর লেজার কেন তৈরি করতে হবে বলো? স্টোর লেজার কেন তৈরি করতে হবে? স্টোর লেজার তৈরি করতে হবে আমাদের ইন্ডিং ইনভেন্টরি নির্ণয় করার জন্য। কি নির্ণয় করার জন্য? ইন্ডিং ইনভেন্টরি বের করার জন্য। আমাদের এই ম্যাথের মধ্যে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে বা ব্যালেন্স বিডি দেওয়া আছে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি কি দেওয়া আছে? দেওয়া নাই। সো এখন আমরা কেন ইন্ডিং ইনভেন্টরি বের করব বলো তো? কারণ আমাদের ম্যাথে লাগবে কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র কি। আগে সেটা দেখো। কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র হচ্ছে বিগিনিং ইনভেন্টরি বা ব্যালেন্স বিডি প্লাস পার্চেজ, এরপরে মাইনাস হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি, তাহলে আমরা পাবো কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা কিন্তু পার্চেজ পেয়ে গেছি, নিট পার্চেজ পেয়ে গেছি, বিগিনিং ইনভেন্টরিও পেয়ে গেছি কোশ্চেনে, কিন্তু ইন্ডিং ইনভেন্টরি না। এখন এটা কীভাবে বের করব? স্টোর লেজার তৈরি করার মাধ্যমে আমরা এটা বের করব। তোমরা দেখার সময় মোবাইলটা একটু ঘুরাইয়া দেখবা, জাস্ট বাঁকা করে দেখবা, তাহলে সুন্দরভাবে দেখতে পারবা। হ্যাঁ, আমি যদি এমনি উল্টা দেখাই তাহলে তোমরা সাইডে দিয়ে দেখতে পারবা না।
তাহলে দেখো, আমরা প্রথমে ডেট ডিটেলস, এরপরে রিসিভড ইউনিট পার টাকা, এরপরে ইস্যু ইউনিট পার টাকা, এরপরে ব্যালেন্স ইউনিট পার টাকা। হ্যাঁ, মনে রাখতে হবে একটা কথা, আমরা এখানে রিসিভড লিখছি, এখানে কখনো পার্সেল লিখবা না, এখানে কখনো সেলস লিখবা না। কেন? এটা বোঝার ট্রাই করো। রিসিভ লেখা মানে কি? এর কারণ হচ্ছে রিসিভড হচ্ছে, মনে করো তুমি যদি পার্সেল লেখো, এখন এখানে যদি মনে করো ক্রয় ফেরত থাকে, বিক্রয় ফেরত থাকে, মনে করো ইস্যু অথবা রিসিভড, এই দুই জায়গায় মনে করো পার্সেল রিসিভড, সেলস রিসিভড আছে, রিটার্ন আর কি, সেলস রিটার্ন, পার্সেস রিটার্ন, এগুলো আছে। এখন রিটার্ন আর পার্সেস কি এক কথা? তুমি পার্সেস করছো আবার সেটা রিটার্ন করে দিচ্ছ, দুইটা কি একই হচ্ছে? তাহলে আমরা এখানে কেন পার্সেস লিখবো না? কারণ পার্সেস মানে তো শুধু পার্সেস বলে, শুধু আমরা যেটা ক্রয় করছি, কিন্তু আমরা যদি রিটার্ন করি সেটাকে পার্সেস থাকে, আর সেটা তো আমরা দিয়ে দিচ্ছি, তাহলে সেটা কি পার্সেস হয়? সেটা তো পার্সেস রিটার্ন, যার কারণে এটা হবে না। ক্লিয়ার? আবার সেলস রিটার্নের ক্ষেত্রে আমাদের কাছে ইয়ে আসে, প্রোডাক্ট আসে বা টাকা আসে। সো এই জন্য আমরা কী করব, সেলস লিখবো না, এখানে আমরা ইস্যু লিখবো। রিসিপ্ট মানে কি? প্রাপ্তি, অর্থাৎ আমাদের কাছে যেটা আসে, মানে আসলে আমাদের কাছে প্রাপ্তি। ক্রয় করছি, আমাদের কাছে আসছে, ক্রয় ফেরত দিছি, আমাদের কাছ থেকে চলে গেছে, আবার বিক্রয় ফেরত হয়েছে, আমাদের কাছে আসছে, এটা হলো প্রাপ্তি। কিন্তু কখন আমরা এখানে পার্সেস ইউজ করবো না। ক্লিয়ার? কারণ পার্সেস আর পার্সেস রিটার্ন তো এক না। তুমি যদি এখানেই শুরুতে পার্সেস লিখো তাহলে তো এটা হলো না, কারণ তোমার তো পার্সেস রিটার্ন থাকতে পারে। তো পার্সেস আর পার্সেস রিটার্ন তো এক কথা না, সেই জন্য আমরা এখানে রিসিপ্ট লিখবো। ওকে, আর এখানে ইস্যু লিখবো, তাহলে এটা আমাদের ফুলফিল সুন্দর হবে। তাহলে আসো, জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিডি আমাদের কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে বিগিনিং ইনভেন্টরি বা ব্যালেন্স বিডি হচ্ছে 12 ইউনিট 48 টাকা পার ইউনিট। এটা সরাসরি আমাদের ব্যালেন্সে ঘরে বসবে, সরাসরি ব্যালেন্সে বসবে। এরপরে 5 তারিখে পারচেস করছে, 5 তারিখে পারচেস করছে 15 ইউনিট 49 টাকা পার ইউনিট। তাহলে 15 ইউনিট পারচেস করলে দেখো 15 ইন্টু 49, ইউনিট হচ্ছে 15 আর রেট হচ্ছে 49, তাহলে 735 টাকা। এটা যেহেতু ফিফো মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে মাল আসবে সেটাই আর কি আমাদের বিক্রি করতে হবে। তো এখন পারচেস করলে আমাদের এইখানে সরাসরি গোডাউনে মাল ঢুকবে, তা আগের যে মালটা আছে সেটাও নিচে নামাতে হবে, নতুন যে মালটা আসবে সেটাও লিখতে হবে এখানে। ওকে, এরপর 10 তারিখে দেখো, 10 তারিখে বলছে সোল্ড করছে 9 ইউনিট 100 টাকা পার ইউনিট, 9 ইউনিট ইয়ে করছে, বিক্রি করছে। এখন বিক্রির ক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিক্রির ক্ষেত্রে কি করতে হবে? আমাদের আগের মাল আগে বিক্রি করতে হবে। আমরা ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যে মাল আছে সেটা বিক্রি করতে হবে। তাহলে আগের মাল যদি আমরা আগে বিক্রি করি, আগে কোন মালটা আছে? এই যে 12 টাকা 48 টাকা দামের এই মালটা আছে, 12 ইউনিট আছে 48 টাকা দাম। তো এখান থেকে আমাদের আগে এই মালটা আছে, এটা পরের মাল। তো আগের মাল এটা থেকে আমরা 9 ইউনিট নিয়ে নিলাম, এই যে 48 টাকা দামে, 9 ইন্টু 48 তাহলে কত? 432 টাকা। তাহলে এখান থেকে 12 থেকে যদি 9 ইউনিট চলে যায়, আর কত ইউনিট থাকে? 3 ইউনিট থাকে, এই যে 3 ইউনিট আমরা নিচে নামাইছি, 3 ইউনিট 48 টাকা, এরপরে হচ্ছে 144। আর নিচেরটা ফুল মাল আছে কিন্তু আমাদের গোডাউনে 15 ইউনিট, এরপরে 49, এরপরে 735, এটা ফুল আছে। এরপরে 12 তারিখে কি করছে? এটা 10 তারিখ গেল, 12 তারিখে আবার বিক্রি করছে 7 ইউনিট, আবার বিক্রি করছে 7 ইউনিট। তাহলে আমাদের আগের মালটা আগে বিক্রি করতে হবে। এখানে 3 ইউনিট আছে, এটা আগে বিক্রি করে দাও, 48 টাকা দামের, এই যে 3 ইউনিট 48 টাকা দামে 144, সেটা বিক্রি হয়ে গেল। তা আগের এই মালটা বিক্রি হয়ে গেল। নতুন আবার আমাদের এই যে পরের মাল হচ্ছে এটা 15 টাকা, 15 ইউনিট আছে 49 টাকা দামে। এখন আমাদের 7 ইউনিট বিক্রি করতে হবে, 7 ইউনিট থেকে আমরা 3 ইউনিট বিক্রি করছি, আরও আমাদের লাগবে কয় ইউনিট? আরও লাগবে 4 ইউনিট। তাহলে এই 15 ইউনিট থেকে এখন আমরা 4 ইউনিট নিব। তাহলে 15 থেকে যদি 4 ইউনিট নিয়ে নিই, কত টাকা দামের? 49 টাকা দামের, 196 টাকা। তাহলে এই আগের মালটা আমাদের শেষ, 15 ইউনিট থেকে 4 ইউনিট চলে গেছে, আর কত ইউনিট থাকে? 11 ইউনিট থাকে, যে আমরা এখানে 11 ইউনিট বসালাম। তো 11 ইউনিট ইন্টু 49 কত? 539 টাকা। ওকে, এইভাবে আর কি। আবার পরে পারচেস করছে, পারচেস করলে আবার আগের মালটা নিচে নামবে, পারচেস করলে আবার গোডাউনে এখানে চলে আসবে, নতুন করে ঢুকবে গোডাউনে। এরপরে আবার পারচেস করছে, তো আবার এটা নিচে লিখতে হবে, যেটা অর্থাৎ নিচে পারচেস করলে আমাদের নিচে গোডাউনে ঢুকবে আর কি। এরপরে বিক্রির সময় প্রথম থেকে বিক্রি করতে হবে, একটা শেষ হলে আর একটা, এরকম বিক্রি করতে হবে।
30 তারিখে আবার সোল্ড করছে তোমার 20 ইউনিট। তো 20 ইউনিট সোল্ড করতে হলে আমাদের আগের মাল আছে 11 ইউনিট, প্রথমে আমরা 11 ইউনিট বিক্রি করে দিলাম। হ্যাঁ, এরপরে আর কয় ইউনিট লাগে? 9 ইউনিট লাগে। তাহলে 20 ইউনিট থেকে 9 ইউনিট নিতে হবে। এই যে 9 ইউনিট কত টাকা? এই যে 50 টাকা করে, 450 টাকা। এরপরে আমাদের এখানে আর থাকে কয় ইউনিট? এই মালটা শেষ, 11 টাকা 11 ইউনিট কিন্তু শেষ। 20 ইউনিটের মধ্যে 9 ইউনিট শেষ, এখানে থাকে আর 11 ইউনিট। এই যে 11 ইউনিট, 50 টাকা দাম, 550 টাকা। এরপর আর নিচের মালটা কিন্তু বিক্রি হয়নি, এই যে এটা ফুল রয়েছে। তার মানে 5 ইউনিট 51 টাকা দামে 255 টাকা, এটা নিচে চলে আসবে। তাহলে আমাদের এখন আর কোনো ট্রানজ্যাকশন নাই। তো তাহলে এখন আমাদের টোটাল ইউনিট কত আসে? ইন্ডিং ইনভেন্টরি 11 আর 5 কত? 15 ইউনিট। আর টাকা কত? 550 যোগ 255, 805। এটাই হচ্ছে আমাদের ইন্ডিং ইনভেন্টরি। এটা হচ্ছে আমাদের বিগিনিং, এটা হচ্ছে বিগিনিং, আর এটা হচ্ছে ইন্ডিং, সমাপনী মজুত পণ্য 805। ওকে। সো দেখো, এগুলাতে যদি কেউ কোনোটা না বুঝতে পারে, প্লিজ অবশ্যই কিন্তু ইনবক্স করতে হবে অথবা কমেন্ট করতে হবে। এগুলো একদমই ইজি ম্যাথ, এইসব ম্যাথ আসলে কখনো মিস করা যাবে না। তাহলে এটা আমরা ইন্ডিং ইনভেন্টরি পেয়ে গেছি। এখন আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করার পালা। তো কস্ট অফ গুডস সোল্ডের সূত্র আমরা কী বলছিলাম? বিগিনিং ইনভেন্টরি যোগ পার্সেল, এরপরে বিয়োগ ইন্ডিং ইনভেন্টরি, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। বিগিনিং ইনভেন্টরি আমাদের কোশ্চেনে দেওয়া আছে 576। দেখো, এই যে এখানেও 576 আছে। আবার এই যে বিগিনিং ইনভেন্টরি 12 × 48 দিলে 576 টাকায় আসবে। এই যে 576 বসালাম, যোগ পার্সেস কোথা থেকে? এই পার্সেস হলো নেট পার্সেস। কিন্তু এই পার্সেস হচ্ছে ওই যে আমরা পার্সেস স্টেটমেন্ট বের করছি 1990 টাকা। এই যে দেখো, এই যে পার্সেস স্টেটমেন্ট 1990 টাকা, দেখছো? এটা হচ্ছে নেট পার্সেস। এই যে পার্সেস আমরা 1990 টাকা এখানে যোগ করলাম। এরপরে বিয়োগ করতে হবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি কোথায় বের করছি? এই যে আমরা স্টোর লেজারে ইন্ডিং ইনভেন্টরি বের করছি 805 টাকা। তো এটা এখন আমাদের বাদ দিতে হবে। এই যে 805 বিয়োগ করছে, তাহলে আসে কত? 1761 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে। এখন আসো, যদি প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি কিংবা ওপেনিং ইনভেন্টরি দেয়া না থাকে তাহলে তার মান 0 হবে। মনে করো কোশ্চেনে এই যে বিগিনিং ইনভেন্টরি এটা দেওয়া নাই, কোশ্চেনে এটা দেওয়া নাই, কিন্তু আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। তখন আমরা কি করব? তখন আমরা বিগিনিং ইনভেন্টরি 0 ধরবো, 0 ধরবো, পার্সেস লিখবে, এরপরে ইন্ডিং ইনভেন্টরি মাইনাস করলে যেটা আসে সেটা বসাবো, তখন এখানে 0 হবে। কোশ্চেনে যদি বিগিনিং ইনভেন্টরি দেওয়া না থাকে তখন এটার মান 0 হবে। ক্লিয়ার? এখানে বুঝেছি আর কি। 0 প্লাস এরপরে পার্সেস, এরপরে মাইনাস হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। ক্লিয়ার? সমান সমান আমাদের যে মান আসে সেটাই হলো কস্ট অফ গুডস সোল্ড। এখন আসো, এটা আবার কি পরীক্ষাতে লিখতে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দিছি আর কি। এখন আসো আমাদের তাহলে 1 নম্বরে আমাদের যেটা চাইছে কস্ট অফ গুডস সোল্ড, আমরা এটা বের করে ফেলছি। 2 নম্বরে আসো রিকোয়ারমেন্ট বলছে ফিফো মেথডে জার্নাল এন্ট্রি দিতে জানুয়ারি মাসের। তো এই জার্নালটা আমরা দিব হলো পারপেচুয়াল মেথডে। কোন মেথডে দিব? পারপেচুয়াল মেথডে দিব। তাহলে আসো, পারপেচুয়াল মেথড মানে কি? যেখানে ক্রয় থাকবে সেখানে তোমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে, অর্থাৎ যেখানে ক্রয় থাকবে সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। আর বিক্রয়ের জন্য 2টা জার্নাল হবে। কি বলছি? বিক্রয়ের জন্য 2টা জার্নাল, একটা হলো বিক্রয়ের জাবেদা আর একটা হলো জাবেদা, কস্ট অফ গুডস সোল্ড বা পণ্য খরচের জাবেদা। এখন আসো জার্নাল এন্ট্রিজ। আমাদের 5 তারিখে মনে রাখতে হবে আমাদের বিগিনিং ইনভেন্টরি বা ব্যালেন্স বিডি ইভেন অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি অ্যান্ড ইন্ডিং ইনভেন্টরি, এই 2টা জার্নাল হবে না। ওকে, আমাদের জাস্ট ট্রানজ্যাকশনগুলো জার্নাল হবে। এই যে বিগিনিং ইনভেন্টরি আর হলো আমরা যেটা এখানে বের করছি ইন্ডিং ইনভেন্টরি, এটি যদি কোশ্চেনেও দেওয়া থাকে এগুলো জার্নাল হবে না। ক্লিয়ার? তাহলে এখন আসে আমাদের জার্নাল হবে এই যে 5, 10, 20, 12, 20, 22, 30, এগুলো জার্নাল হবে আমাদের। তো 5 তারিখে বলছে পার্সেস 15 ইউনিট পার্সেস করছে। পার্সেস করলে আমাদের কাছে কি আসে? পার্সেস ডেবিট প্রোডাক্ট আসে যেহেতু। আর এখানে আমাদের বলছে এটা কিন্তু বাকিতে ক্রয় করছে, বলছে অল ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্ট, বাকিতে। তো বাকিতে হলে আমাদের পারচেস করলে কি হবে? পাওনাদার বৃদ্ধি পাবে আর আমাদের কাছে প্রোডাক্ট আসবে।
তাহলে আমাদের নর্মাল নিয়মে কি হয়, পার্সেস ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কিন্তু আমরা যেহেতু এটা পারপেচুয়াল মেথডে করতেছি, সো কী হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 735 টাকা। এই যে 735 টাকা, দেখো এই যে পার্সেস 735 টাকা। কিংবা তোমরা ইয়ের মধ্যে জার্নাল থেকে কোশ্চেন থেকে গুণ করে করে লিখতে পারো। তাহলে আমাদের জাস্ট পার্সেসের জায়গায় নর্মাল নিয়ম এখানে হতো পার্সেস ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, কিন্তু আমরা যেহেতু পারপেচুয়াল মেথডে করতেছি, জাস্ট এখানে পার্সেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। ওকে, 735 টাকা। এরপরে 10 নম্বরে বলছি কি, দেখো 10 তারিখে বলছে সোল্ড, বিক্রয় করছে। বিক্রয়ের জাবেদা আমাদের কি, যে বাকিতে বিক্রয় করছে, বাকিতে বিক্রয় করলে দেনাদার হিসাব ডেবিট বা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হলো সেলস ক্রেডিট, যেহেতু বাকিতে বিক্রয় করছে। সো আমাদের এখানে দুইটা জার্নাল হবে পারপেচুয়াল মেথডে। সোল্ডের ক্ষেত্রে দুইটা জার্নাল হবে, একটা হলো বিক্রয়ের জন্য আর একটা হলো ব্যয়ের জন্য, যত টাকা দিয়ে পণ্যটা ক্রয় করছে বা খরচ হয়েছে সেটার জন্য। তাহলে প্রথম জার্নাল হবে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, অর্থাৎ দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 900 টাকা। এখন আসো, এখানে কথা হচ্ছে আমরা যে সেলসের জার্নালটা দেব, এখানে কোন টাকাটা হিসাব করব। এইখানে জার্নালে গিয়ে আমাদের মেইন টাকা হিসাব হয়। দেখো আমাদের এখানে যে আমরা বিক্রয় করছি, এখানে কত আসছে 432 টাকা, কিন্তু আমরা এটা ইউজ করব না এখানে, প্রথম জার্নালে এটা না। কিন্তু প্রথম জার্নালে আমাদের হিসাব হবে কই সোল্ড কত, এই যে সোল্ড 9 ইউনিট 100 টাকা, তাহলে 9 দিয়ে 100কে গুণ করলে 900 টাকা আসে। অর্থাৎ মেইন জার্নালের ক্ষেত্রে আমাদের 9 ইউনিট 100, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেনে যে সেলস প্রাইস দেওয়া থাকবে সেটা অনুযায়ী করতে হবে। তাহলে 9 × 100 900। ক্লিয়ার? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট এই যে 900। কিন্তু যখন আমরা ব্যয় জাবেদা দিব বা কস্ট অফ গুডস সোল্ডের জাবেদা দিব, তখন আমাদের কোন টাকাটা আসবে, তখন টাকা আসবে আমাদের এই যে এখান থেকে স্টোর লেজার থেকে টাকা নেব, কারণ এই টাকা দিয়ে আমরা পণ্য বিক্রি করছি। ওকে, এই টাকার আমরা পণ্য বিক্রি করছি, তাহলে 432 টাকা। এই যে 432 টাকা, দেখো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্লিয়ার? এগুলো আমরা কালকে জার্নাল ক্লাসে দেখাই দিয়েছিলাম। সো আমাদের আবার বলে দিই, আমাদের সেলসের ক্ষেত্রে দুইটা জার্নাল, একটা হলো নর্মাল সেলসের জার্নাল, অর্থাৎ সেলস বিক্রি করলে যেটা আসবে সেটার জার্নাল, আর একটা হলো আমাদের খরচের জন্য জার্নাল দিতে হবে, সেটা হলো কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ওকে, আর মার্চেন্ডাইজ যে ব্যয় জার্নালটা দিতে হবে সেটা টাকা আসবে কোথা থেকে, স্টোর লেজার থেকে। আর আমরা নর্মাল যে সেলসের জার্নাল দিই সেই টাকাটা আসবে সরাসরি ওই যে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে যে প্রাইস, ওই প্রাইস অনুযায়ী আমাদের হিসাব করতে হবে। ক্লিয়ার? তাহলে এরপরে আসো 12 তারিখে আবার কী করছে, আবার বিক্রি করছে। 12 তারিখে দেখো 12 তারিখে আবার বিক্রি করছে। তাহলে এখানেও আমাদের দুইটাই জার্নাল, এক নম্বরে হবে আমাদের বিক্রি করছে, বাকিতে বিক্রি করছে এই জার্নাল, তাহলে সেলস ডেবিট, সেলস না অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর হলো সেলস ক্রেডিট, অর্থাৎ বাকিতে বিক্রি করলে দেনাদার বৃদ্ধি পায়, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। টাকা কোনটা হবে, টাকা হবে আমাদের সরাসরি ওই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা। কোশ্চেন আমরা দেখি 12 তারিখে 7 ইউনিট 108 টাকা করে, তাহলে 7 দিয়ে 108 টাকাকে গুণ করো, তাহলে আসে কত, 340, 756 টাকা আসে। ওকে, তাহলে আমাদের বিক্রয় মূল্য হলো 756 টাকা, কিন্তু সেটা ক্রয় করছে কত টাকা দিয়ে বা ব্যয় হয়েছে কত, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা নিব কোন জায়গা থেকে, এই টাকা, এই ব্যয়ের টাকা নিব কোথা থেকে, এটা নিতে হবে স্টোর লেজার থেকে। দেখো 12 তারিখ, এই যে 12 তারিখ সোল্ড কত, এই যে এই দুইটা যোগ করে দিতে হবে, কিন্তু 144 যোগ 196, দুইটা যোগ করলে আসে 340, এই যে 340। ওকে, আমরা নর্মাল জার্নালের ক্ষেত্রে মেইন টাকা নিতে হবে তোমার কোশ্চেন থেকে, আর ব্যয় জার্নাল দিতে হবে আমাদের ইয়ে থেকে, স্টোর লেজার থেকে, তখন আমাদের এই টাকা আসবে, স্টোর লেজারের টাকা আসবে। 20 তারিখে আবার কি করছে, 20 তারিখে দেখো আবার পারচেস করছে 20 ইউনিট 50 টাকা পার ইউনিট, তো এটা আমাদের ইয়েতেও আছে, এখানে স্টোর লেজার আছে। দেখো 20 তারিখে 20 × 50 1000 টাকা। তো পারচেসের জার্নাল কী হবে, পার্সেলের নর্মাল জার্নাল হচ্ছে তোমার
পারচেজ ডেবিট আর হলো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখন এটা যেহেতু আমরা পারপেচুয়াল মেথডে করতেছি, পারচেজের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই যে 20 তারিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1000 টাকা। ওকে, এরপরে আবার তোমার 22 তারিখও পারচেস করছে 5 ইউনিট 51 টাকা দামে 255 টাকা। ঠিক একই জার্নাল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 255 টাকা। 30 তারিখে আবার সেলস করছে। সেলস করলে আমাদের কি হবে? সেলস করলে দুইটা জার্নাল হবে, একটা হলো নর্মাল জার্নাল বিক্রয়ের জার্নাল, আর একটা হলো ক্রয়ের জার্নাল বা খরচের জার্নাল। সো এটার টাকা আমাদের হিসাব হবে ডিরেক্ট কোশ্চেনে যে টাকা দেওয়া আছে সেলস প্রাইস, ওই টাকা দিয়ে হিসাব করতে হবে, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। আর এটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এটা নিতে হবে আমাদের স্টোর লেজার থেকে। এই যে 539 যোগ 450 দুইটা মিলায় তো নিলে আমাদের আসে 989 টাকা। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা এই জার্নালগুলো বুঝতে পারছো। তারপরে আমি আবার একটু বলে দিই, দেখো দিন শেষে পারতে হবে তোমাকে। আমরা যখন পারপেচুয়াল মেথডে জার্নাল করব, তখন পার্সেজের জার্নালে জাস্ট যেখানে পার্সেজ আছে সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বসবে, বিপরীত নাম সেম থাকবে, শুধুমাত্র যেখানে পার্সেজ সেখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। সেলসের ক্ষেত্রে দুইটাই জার্নাল, একটা হলো আমরা সেলসের জন্য যে নর্মাল জার্নাল দিয়ে থাকি সেই একটা জার্নাল, আর সেই জার্নালের ক্ষেত্রে আমাদের টাকা প্রাইস নিতে হবে, মেইন যে কোশ্চেনে টাকার মূল্য সেলস প্রাইস দেওয়া থাকবে সেই টাকা হিসাব করতে হবে। আর ব্যয়ের ক্ষেত্রে আমরা যে জার্নাল দেব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই টাকা আমাদের নিতে হবে স্টোর লেজার থেকে। স্টোর লেজারে আমরা যেটা বিক্রি করছি সেটাই আমাদের হিসাব করতে হবে। ওকে, তো আশা করছি তোমরা জার্নাল বুঝতে পারছো। এখন আসো আমাদের কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আমরা দেখি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা চ্যাপ্টার বুঝতে গেলে বা একটা চ্যাপ্টারে ডিপলি বুঝতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা লাগে, দেখো এগুলো কেউ তোমাকে শিখাবে না। হ্যাঁ, চলো দেখো, এখানে বলা হয়েছে মনে রাখতে হবে বিগিনিং ব্যালেন্স ও এন্ডিং ব্যালেন্সের কোনো জার্নাল হবে না। ক্লিয়ার? আমরা এটা বলছি অলরেডি, বিগিনিং ব্যালেন্স আর এন্ডিং ব্যালেন্সের কোনো জার্নাল হবে না। এরপরে দেখো ফিফো মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন আসো এখানে আমরা একটু ডিপলি শিখি, ফিফো কখন ইউজ হয় বলো তো? ফিফো কখন ইউজ হয়? আমরা যে ফার্স্ট ইন ফার্স্ট আউট করি বা প্রথম মাল প্রথমে বিক্রি করি, কোন পণ্যর ক্ষেত্রে এটা কাজ করে, কোন জিনিসগুলোর ক্ষেত্রে এটা কার্যকর হয়? এটা হলো তোমার পচনশীল পণ্যর ক্ষেত্রে। ডিপলি বোঝার ট্রাই করো। পিপু আমরা ইউজ করি পচনশীল পণ্যের ক্ষেত্রে, অর্থাৎ তোমার মনে করে একটা প্রোডাক্ট আগে কিনছো, সে পণ্যটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এটা পচে যাওয়ার সম্ভাবনা আছে। এখন এই পচে যাওয়া পণ্য কোনগুলা? এটা হচ্ছে তোমার মাছ তরকারি, অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো ওইগুলো আর কি। এখন মনে করো তুমি কালকে মাছ কিনছো, আবার আজকেও মাছ কিনছো, এখন তুমি কোনটা আগে খাবা? যেটা আগে কিনছো সেটা আগে খেয়ে ফেলবা না? মনে করে সেটা যদি বেশি দিন থাকে তাহলে পুরান হয়ে যাবে, বেশি পুরান হয়ে যাবে, আজকেরটা আরও পরে খেতে পারবা। কিংবা মনে করো তুমি মাছ বিক্রি করো কিংবা তরকারি বিক্রি করো, কিংবা দোকানদাররা যে মাছ তরকারি বিক্রি করে, ওরা কী করে? আগে যে মালটা কিনে আনে ওইটা আগে বিক্রি করে দেয় না? কারণ কেন বিক্রি করে? ওইটা থাকলে তো নষ্ট হয়ে যাবে, যার কারণে পুরান মালটা আগে ওরা বিক্রি করে দেয়, আর পরের মালটা পরে বিক্রি করে, যাতে ওইটা আরও কিছুদিন থাকবে বা কয়েকদিন থাকবে। কিন্তু আগে কিন্তু যেটা কিনে সেটা বিক্রি করে দেয় নষ্ট হয়ে যাবে দেখে। তাহলে এখন বুঝছো ফিফো কেন ইউজ হয়? পচনশীল পণ্যের ক্ষেত্রে কি ইউজ হয়? ফিফো পদ্ধতি, মাছ তরকারি এগুলা। তাহলে এটা বুঝতে পারছো কেন আমরা ফিফো ইউজ করি বা কোন ক্ষেত্রে ফিফো ইউজ হয়। লিফোর ক্ষেত্রে দেখো, লিফো হচ্ছে ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট মানে কি? তুমি যে পণ্যটা শেষে ক্রয় করছো সেটাই আগে বিক্রি করতেছো। এটা যেমন এটা কি ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে ড্রেস সাজসজ্জা, দেখো যতই দিন যায় ততই কিন্তু প্রোডাক্ট আপডেট হচ্ছে। এখন তোমার কাছে সামনে আগের একটা প্রোডাক্ট আছে, নতুন ডিজাইনের প্রোডাক্ট আসছে, ড্রেস আসছে, তুমি কোনটা ক্রয় করবা? নতুনটা ক্রয় করবা না? যেটা তোমার নতুন ডিজাইন বের হয়েছে এটাই তো তুমি পছন্দ করো নাকি? সেটাই তো তুমি পছন্দ করবা। সো তখন তুমি কী করবা? লাস্টের প্রোডাক্টটা যেটা নিউ আইছে লেটেস্ট সেটা তুমি ক্রয় করতেছো, তুমি কিন্তু ওই আগেরটা ক্রয় করতেছো না। তাহলে লিফো কোন ক্ষেত্রে ইউজ হচ্ছে? ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে, কিংবা এরকম সিমিলারলি যে কোনো হতে পারে যেটা আমরা
শেষেরটা পছন্দ করি। আর এটার ক্ষেত্রে মাছ তরকারি যেমন এগুলো আগে আগে যেটা ক্রয় করে সেটাই আগে বিক্রি করে দেয় যাতে নষ্ট না হয়ে যায়। অর্থাৎ পচনশীল পণ্যের ক্ষেত্রে, ফ্যাশন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা লেটেস্টটা পছন্দ করি আর কি, ড্রেস, সাজসজ্জা, এরকম এই জিনিসগুলো। এরপরে নতুন মোবাইল আসে, কিছুদিন পর পরে নতুন মোবাইলের আপডেট আসে, তো আমরা আপডেটটাই পছন্দ করি, আমরা আগেরটা বেশি পছন্দ করি না। তো এটাই হচ্ছে আর কি লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষেরটা আগে বিক্রি হচ্ছে বা শেষেরটা আমরা আগে ক্রয় করতেছি। ওকে, এরপরে দেখো অ্যাভারেজ মেথড। অ্যাভারেজ মেথড কোন ক্ষেত্রে ইউজ হয়? তৈল। তৈল কীভাবে? ডিজেল, পেট্রোল, এই জিনিসগুলো। দেখো তুমি আগে একটা প্রোডাক্ট, মনে করো তোমার একটা গোডাউন আছে সে, অথবা পাম্প আছে, পাম্পের মধ্যে আগেরও তেল আছে, বুঝার ট্রাই করো, আগের তেল আছে, এখন নতুন করে আবার তেল কিনে ওই পাম্পে রাখছো। এখন তুমি কি এটার মধ্যে পার্থক্য তৈরি করতে পারবা যে কোনটা আগের কোনটা পরের? এটা কি তুমি নির্ণয় করতে পারবা যে এটা আগের তেল এটা পরের তেল? তুমি তো সব তেল একসাথে রাখতেছো, বুঝো, আলাদা না কিন্তু। আগেরও এখানে মনে করো এখানে আগের তেল আসিল, আবার নতুন করে এই মাসে আবার নতুন করে তেল এখানে এনে রাখছো এই গোডাউনে একই সাথে। এখন এই তেল তো মিশে গেছে, তুমি আগের আর পরের এটা নির্ণয় করতে পারবা? পারবা? পারবা না। এটা এখন কেন? আগের তেলটা হলো এক দামের, নতুন যে তেল কিনছে ওইটা হলো আরেক দামের, কিন্তু মাল কিন্তু তুমি একসাথে রাখতেছো, কিন্তু দুইটা দুই দামের প্রোডাক্ট। সেই ক্ষেত্রে আমরা কি করি? অ্যাভারেজ করি, ডিজেল, পেট্রোল। ওকে, সো সেই জন্য দেখো আমরা অ্যাভারেজ পদ্ধতি করি, দুইটা যোগ করে টোটাল টাকাকে টোটাল ইউনিট দ্বারা ভাগ করি, তাহলে আমরা অ্যাভারেজ পাচ্ছি। ওকে, এটাই হচ্ছে আর কি অ্যাভারেজ। যেমন তেল, ডিজেল, পেট্রোল এগুলো একসাথে রাখলে আগের পরের আর তো কোনো তোমার ইয়ে করার কোনো সুযোগ থাকে না। এখন আসো তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এতদিন হয়তো বা তোমরা শিখছো যে লিফো, ফিফো, অ্যাভারেজ, কিন্তু লিফো, ফিফো, অ্যাভারেজ কোন ক্ষেত্রে ইউজ হয়, কোনগুলোর ক্ষেত্রে আসলে এগুলো কাজ করে, এটা আমরা জানতাম না, অনেকে জানি না কিংবা অনেকে জানে, কিন্তু এগুলো হচ্ছে ডিপলি, এগুলো তোমাকে সবাই শিখাবে না। হ্যাঁ, তাহলে লিফো, ফিফো, অ্যাভারেজ কোন ক্ষেত্রে ইউজ হয় এই বিষয়গুলো আশা করি তুমি বুঝতে পারছো। এরপরে অ্যাভারেজ মেথড, এটা হচ্ছে অ্যাভারেজ মেথড, আমি কিন্তু সরাসরি ওয়েট অ্যাভারেজ বলিনি। অ্যাভারেজ মেথড হচ্ছে তোমার দুই প্রকার, একটা হলো সিম্পল অ্যাভারেজ আর একটা হলো ওয়েট অ্যাভারেজ। কী বলছি? একটা হলো সিম্পল অ্যাভারেজ আর একটা হলো ওয়েট অ্যাভারেজ। অ্যাভারেজ মেথড হলো দুই প্রকার, একটা হলো সিম্পল আর একটা হলো ওয়েট অ্যাভারেজ। ক্লিয়ার? এরপরে আসো প্রাপ্তি। আমরা কিন্তু অলরেডি ওইখানে অ্যান্সার যখন করছিলাম ম্যাথের, তখন ওইখানে বলে দিছি যে কেন পার্সেজ ইউজ করা যাবে না, কেন পার্সেজ ইউজ করা যাবে না আমরা অলরেডি বলে দিছি। ওইখানে আমরা রিসিভ ইউজ করতে বলছি। প্রাপ্তি, দেখো রিসিভ মানে প্রাপ্তি, সেলস রিটার্ন, প্রাপ্তি, সারপ্লাস, এগুলো তোমার প্রাপ্তি। এখন তুমি এগুলোর ক্ষেত্রে কি পার্সেজ লিখতে হবে? পার্সেজ এগুলো সমান সমান তো পার্সেজ না। পার্সেজ মানে শুধু পণ্য ক্রয় করলে। এখন তুমি কি সেলস রিটার্নকে তুমি পার্সেজ বলতে পারবা? তোমার রিসিভের ঘরে, প্রাপ্তির ঘরে কিন্তু সেলস রিটার্ন আসতেছে, তোমার কাছে যখন নতুন প্রোডাক্ট আসতেছে তখন কিন্তু তুমি পার্সেজের ঘরে লিখতেছো, তোমার কাছে আসলে প্রাপ্তি, রিসিভ, কিন্তু তুমি সেখানে উপরে লিখে রাখছো পার্সেজ, ওইটা কি অ্যাকসেপ্টেবল হবে? হবে না। তার মানে আমাদের এখানে আমরা কি লিখবো? হেডলাইনে রিসিভ লিখবো, পার্সেজ না লিখে। আর সেলসের জায়গায় কি লিখবো? ইস্যু লিখবো। ক্লিয়ার? প্রদান করা বা বিক্রি করা, প্রদান করে দেওয়া বা বিক্রি, এটা হচ্ছে প্রাপ্তি, রিসিভ। আর এটা হচ্ছে প্রদান, মানে কি ইস্যু করে দেওয়া। এটা কোন ক্ষেত্রে আসে? প্রাপ্তির ঘরে আসে রিসিভ, সেলস রিটার্ন, সারপ্লাস। আর প্রদানের ঘরে আসে হলো ইস্যু, পার্সেজ রিটার্ন, স্টোরেজ, শর্টেজ। এই বিষয়গুলো আমাদের প্রদানের ঘরে আসে, অর্থাৎ বিক্রি করে দেওয়া বা আমাদের কাছ থেকে চলে যাওয়া, এগুলো ইস্যুতে আসে। এরপরে আসি স্টোর লেজার বক্সে আমরা পার্সেল ও সেলস ব্যবহার করে রিসিভ ও ইস্যু ব্যবহার করব। কী বলছি? স্টোর লেজার বক্সে আমরা পার্সেল ও সেলস ব্যবহার করে রিসিভ ও ইস্যু, দুটো সেলসের গড়ে হবে এখানে, এগুলো অলরেডি বলছি, তারপরে আবার লিখে দিয়েছি। পার্সেল ও সেলসের বক্সে, সেলসের বক্সে রিসিভ ও ইস্যু ব্যবহার করব। ওকে, পার্সেলের সেলসের বক্সে রিসিভ ও ইস্যু ব্যবহার করব। মনে করে ম্যাথে পার্সেল রিটার্ন ও সেলস রিটার্ন আছে, তাহলে কি এটাকে সরাসরি পার্সেল অথবা সেলস বলতে পারবে? পারবে না। সো আমরা রিসিভ, প্রাপ্তি ও ইস্যু, প্রদান লিখব। ওকে, আমরা সেখানে পার্সেল আর ইয়ে না ইস্যু, পার্সেল আর সেলস না লিখে রিসিভ আর ইস্যু লিখব।
ক্লিয়ার? এইগুলো দেখছো কতভাবে এগুলো লেখা বলা, তারপরে তোমরা যাতে বুঝো সেজন্য। এরপর ওয়েট অ্যাভারেজ মেথড হলো আদর্শ মেথড। ওয়েট অ্যাভারেজ কী মেথড? এটাই হলো আদর্শ মেথড। এরপর রিটার্নের ক্ষেত্রে সবসময় লেটেস্ট প্রাইস ধরতে হবে, অর্থাৎ সবার শেষে যে পণ্যটা ক্রয় বা বিক্রয় করা হয় সেটা ধরবো। মনে করো আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট আছে, এখন তোমার একটা রিটার্ন আছে, পার্সেস রিটার্ন, তুমি কোনটা থেকে রিটার্ন করবা? সবার শেষে যে পণ্যটা ক্রয় করছো সেটা থেকে। তখন আর তোমার ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট এইগুলো কাজ করবে না। তোমার সবার শেষে যে পণ্যটা বিক্রি করছো কিংবা ক্রয় করছো সেটা থেকে হিসাব করতে হবে, ক্লিয়ার? সেটা থেকে রিটার্ন করতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছি। এরপরে যদি কেউ কোনোটা না বুঝো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করতে হবে। ধন্যবাদ সবাইকে।